যে হাসি খুশি হয়ে সব সময় তার ভিডিওর মাধ্যমে সবাইকে মজিয়ে রাখতো, হঠাৎ করে সেই কেন স্তব্ধ হয়ে যায়? কেন তাকে সোশ্যাল মিডিয়ায় এসে বলতে হয় আমি সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। ইউটিউবে 60 লক্ষেরও বেশি মানুষ তাকে সাবস্ক্রাইব করে রেখেছে, সেই চ্যানেলটাই কেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল? মানে কোনো ভিডিও আপলোড করে না। তিনি এপার বাংলা ওপার বাংলা কত, মানে ইন্ডিয়া বলো বাংলাদেশ বলো সমস্ত জায়গায় কিন্তু তার দর্শকরা রয়েছে, কিন্তু হঠাৎ করে তার একটা ভিডিও আসে, সেই ভিডিওটার মাধ্যমে সমস্ত দর্শকের মন ভেঙে যায়। আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। কেন তিনি হঠাৎ করে সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিল, এর পিছনের আসল রহস্য কি, সবকিছু বিস্তারিতভাবে জানা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। What's up guys, it's my boy Tohid Afridi and welcome to vlog 115. বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে। কিন্তু পাবলিক তৌহিদ আফ্রিদির এই ভিডিও দেখে বলছে এই সবই মায়া কান্না। এখন কাকুতি মিনতি করে যা করছে তার জন্য মাফ চাইছেন। পোস্ট দিয়ে যদি প্রেশারের কারণে থানায়ও যেতি, তুই কি মনে করিস না তুই একটা হিরো হয়ে যেতি? তুই আজকে একটা হিরো থেকে জিরো হয়ে গিয়েছিস, আর অন্যান্য মানুষ যারা কিনা জিরো ছিল এই আন্দোলনে ঢুকে তারা আজকে সবার কাছে হিরো হয়ে গিয়েছে। আফ্রিদি, তো তুই কখনো হিরো হওয়ার যোগ্যতা রাখিস না বলে আজকে মনে হয় তুই কথা বলতে পারিসনি। তৌহিদ আফ্রিদি 1997 সালে 3 জানুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। যদিও তিনি বরিশালে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি বড় হয়েছেন ঢাকায়। তার বাবা নাসির সাহেব মাই টিভির ওনার, কিন্তু ওনার হলেও তিনি কিন্তু তার লাইফে কখনো তার সাহায্য নেয়নি। ছোটবেলা থেকেই তার কিন্তু চিত্রকলা বা ক্যামেরার প্রতি ভালোবাসা ছিল, তার জন্যই তো অনেক টিভিতেই তাকে ছোটবেলায় কিন্তু দেখা গেছে। হ্যালো, ক্যাপ্টেন আফ্রিদি স্পিকিং। কিভাবে? ওকে ওকে, আপনি চিন্তা করবেন না, আমরা এক্ষুনি আসছি। তারপরে 2015 সালে তিনি ইউটিউবের জার্নি শুরু করে, যেখানে তিনি প্রথমে কিন্তু বাংলাদেশি স্মার্ট গাইজ নামে একটা ভিডিও বানিয়েছিল একদম ছোট্ট বয়সে, এবং তারপর থেকে তিনি তার চ্যানেলে একটার পর একটা এক্সপেরিমেন্ট করে গেছে। কখনো ব্লগ দেয়, কখনো রোস্টিং করে, কখনো আবার ফানি ভিডিও বানায়। তারই মাঝে বেশি সংখ্যক লোক তার সেই ব্লগিং ভিডিওটাকে বেশি পছন্দ করছিল, যে ম্যাক্সিমাম লোকে কমেন্টে বলছিল যে দাদা তুমি ব্লগিং ভিডিও বানাও, তোমার ব্লগিং ভিডিও খুব ভালো লাগে। এর জন্যই তিনি কিন্তু পরবর্তীতে তার ব্লগিং ভিডিও কন্টিনিউ করে গেছে। তার অনেক ভিডিও ভাইরাল হয়েছিল, যেমন প্রাঙ্ক অন সিস্টার গন রং, এবং তার চ্যানেলের ম্যাক্সিমাম গানগুলোই তো প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। কোনোটায় 18 মিলিয়ন, কোনোটা 14 মিলিয়ন, এবং কোনোটায় তো 11 মিলিয়ন ভিউজও রয়েছে। সর্বপ্রথম তার গানটা ভাইরাল হয়েছিল 143 বেবি আই লাভ ইউ। এই গানটা কিন্তু প্রচুর পরিমাণে চলেছিল। প্রথমে তিনি তার মোবাইল দিয়ে ভিডিও বানাতো, কিন্তু তার নিজের টাকায় কিন্তু একটা ক্যামেরা কিনে তারপরে কিন্তু ক্যামেরা দিয়ে ভিডিও করে। যখন তার প্রথম ইনকাম আসে সেটা হলো $1,500। মানে তিনি কিন্তু তার চ্যানেলটা প্রথমে মনিটাইজই করেনি, সেটা কিন্তু তিনি জানতো না। তার বাবা একদিন তাকে বলেছিল তোমার যে চ্যানেল আছে সেটাকে মনিটাইজ করে সেখান থেকে ইনকাম করো। তারপরে তিনি সেটা বুঝতে পারে, এবং 6 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পরেই কিন্তু তিনি তার চ্যানেলটা মনিটাইজ করে, এবং সেখান থেকে প্রথম মাসেই কিন্তু $1,500 চলে আসে। এবং তারপর থেকে কিন্তু তাকে আর কখনো পিছনে ঘুরে তাকাতে হয়নি। তিনি বাংলাদেশের মেন সিটি বলো, ফেসবুক বলো, পাবজি মোবাইল বলো, সমস্ত জায়গা থেকে কিন্তু ডাক পেয়েছে, কোনো স্পন্সর বা বিভিন্ন কারণে কিন্তু সমস্ত জায়গা থেকে ডাক পেয়েছে। এবং তিনি তো দেবের কাছেও চলে গেছিল তার ব্লগ ভিডিও বানানোর জন্য। সোজা ভাষায় বলতে গেলে তার কেরিয়ারটা কিন্তু শুরুর থেকেই কিন্তু আস্তে আস্তে পিকেই উঠে গেছে, কখনোই কিন্তু তার ডাউনফল হয়নি। যেমন বাংলাদেশেও তার কোনো ভক্তের অভাব নেই, সেরকম কিন্তু ভারতেও তার কোনো ভক্তের অভাব নেই। এই ইন্ডিয়ায় কিন্তু তার প্রচুর পরিমাণে ফ্যান রয়েছে। তার চ্যানেলে কিন্তু তার সাথে তার দিদির যে প্র্যাঙ্ক ভিডিওগুলো, এই ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে চলতো। মানে ভাই বোনের যে খুনসুটি, এটা নিয়ে যে ভিডিও বানাতো সেটা কিন্তু প্রচুর পরিমাণে চলতো, এবং দর্শক ভরে ভরে ভালোবাসা দিত। এবং তিনি একটা ইনিশিয়ালি বুস্ট পেয়েছিল বরিশাইলা মনু এখন নন্দন পার্কে, এই ভিডিওটার মাধ্যমে সেটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। তিনি তার চ্যানেলে কিন্তু একটা এক্সপেরিমেন্টাল ভিডিও বানিয়েছিল আবারও নামে একটা শর্ট ফিল্ম, সেই ফিল্মটা কিন্তু একদমই চলেনি। এবং
তারপরে কিন্তু তিনি আর কখনোই এরকম জিনিস তার চ্যানেলে কিন্তু বানায়নি। তিনি যেরকম তার ভিডিওর মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছিল, সেরকম কিন্তু তার নিজের কাজের মাধ্যমে কিন্তু মানুষের মন জয় করে নিয়েছে। যেমন তিনি প্রতিবন্ধী পথশিশু এবং স্কুলের চ্যারিটিতেও কিন্তু অনেক টাকা ডোনেশন করে। এরকম তিনি 25টি সংস্থার সাথে যুক্ত ছিল এবং এমনও শোনা গেছে তিনি তার আয়ের 45% নাকি এরকম জায়গায় ডোনেট করে দেয়। তাছাড়া মনে আছে কিছু বছর আগে ভাইরাল হওয়া সেই রানা, র্যাপার রানা, তার পড়াশোনার দায়িত্ব তো তিনি নিয়ে নিয়েছিল ইন্টারমিডিয়েট পর্যন্ত। তাহলে ভাই একটা কাজ করি, আমি ওর পড়াশোনার দায়িত্বটা নিব। তাই আমি ওর পড়াশোনার দায়িত্ব নিব পুরো ইন্টার পর্যন্ত, যদি আপনি পারমিশন দেন। কি বলো না? দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। এটা একটা হ্যাঁ, তুমি আমি কি জানি করি, তোমার সব পড়াশোনার দায়িত্ব এটা আমার। এরকম অনেক জায়গায় দেখা গেছে তিনি কিন্তু এরকম ডোনেশন করে গেছে এবং মানুষের মন জয় করেছে। তাকে অনেকবার অনেক জায়গায় জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের এত বড় একটা টেলিভিশন আছে, তাহলে তুমি টেলিভিশনে কাজ করো না কেন? তখন তিনি বলে যে টেলিভিশনে যদি কাজ করতে যাই তখন আমার স্বাধীনতা থাকবে না, আমি ইউটিউবে আমার যা মন চাই আমি তাই করতে পারি, কিন্তু টেলিভিশনে একটা বাক্সর মধ্যে বন্দী হয়ে থাকতে হবে। এর জন্যই তো তিনি টেলিভিশনটা ছেড়ে দেয় এবং ইউটিউবে চলে আসে। তারপরে 2022 সালে তহিদ আফ্রিদি তার ইনস্টাগ্রামে একটা পোস্ট শেয়ার করে, যেটা শুনে বা দেখে সমস্ত লোকের হৃদয় ভেঙে যায়। সেখানে সে শেয়ার করে তার কিডনিতে কোনো সমস্যা রয়েছে, এর জন্য সে অনেক বড় একটা ব্রেক নেয়, অনেক দিন ভিডিও বানায় না। সে সিঙ্গাপুরে গিয়ে তার ওই অপারেশনটা হয় এবং সেটা সাকসেসফুলি হওয়ার পর অনেক দিন রেস্ট নেওয়ার পর তারপরে কিন্তু তিনি আবার শুরু করে তার ভিডিও বানানো। তিনি এখনো পর্যন্ত তার চ্যানেলে মানে লাস্ট কিন্তু তিনি 115 নম্বর অব্দি ব্লগ আপলোড করেছে, তারপরে কিন্তু তার আর কোনো ব্লগস দেখা যায়নি। এর পিছনে যদিও অনেক পলিটিক্যাল কারণ রয়েছে, সবকিছুই আস্তে আস্তে বিস্তারিতভাবে বলা হবে। যেখানে আমি বাংলাদেশের পপুলার সংবাদ মাধ্যম আরটিভি নিউজ এবং কালের কণ্ঠতে একটা হেডলাইন দেখলাম যে তহিদ আফ্রিদি ও তার বাবার নামে একটা হত্যার মামলা হয়েছিল এবং এই মামলাটা পুরোপুরি আমি পড়ে শোনাচ্ছি সেই নিউজ পোর্টালের মাধ্যমেই। যেমন কালের কণ্ঠ এবং আরটিভি নিউজ এই নিউজ পেপারে কিন্তু সেটা পুরোপুরি ভাবে লেখা আছে, মাই টিভি এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা তার বিরুদ্ধে একটা হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি ঢাকার যাত্রাবাড়ির থানায় দায়ের করা হয় এবং এটি 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার ঘটনার সাথে জড়িত। মামলাটির বিবরণ অনুযায়ী এটি একটি গণহত্যার অভিযোগ, যেখানে 25 জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। তহিদ আফ্রিদির নাম এজাহারে 11 নম্বর রয়েছে এবং তার বাবা নাসির উদ্দিন সাথীর নাম 22 নম্বরে রয়েছে। মামলার প্রধান আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে রয়েছে। এছাড়া সাবেক সেতুমন্ত্রী আবিউদ্দুল কাদের এবং সাবেক আইজিপি আব্দুল আল মামুনের নামও তালিকায় রয়েছে। মামলাটি দায়ের করেছেন জয়নাল আবেদিন নামে এক ব্যক্তি এবং এটি আন্দোলনের সময় সংগঠিত সংহিতা এবং হত্যাকাণ্ডের অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। এবং তারপরে তো জানো সেই সময় দেশে কি হয়েছে, তাদের অফিসটাও তো ভাঙচুর করা হয়েছিল। এত হাজার হাজার মানুষের ডিপার্টমেন্ট নিচে ভাঙচুর, গালাগালি। এবং তহিদ আফ্রিদিকে তো বলা হয়েছিল সরকারের দালাল। ভাঙচুর, গালাগালি, দালাল সরকারের। এটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়নি যে তারা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল কিনা। মানে যে সময় ছাত্র আন্দোলন চলছিল সেই সময় তহিদ আফ্রিদি পুরো চুপ ছিল। মানে সবাই আশা করছিল তার এত বড় একটা ফ্যান বেজ রয়েছে, তিনি বাংলাদেশের সব থেকে বড় ইউটিউবার, তিনি কেন চুপ ছিল? তিনি কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করেনি এই আন্দোলন নিয়ে, কেন তিনি ছাত্রদের পাশে দাঁড়ায়নি? এই ভেবেই কিন্তু অনেক বড় একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং অনেকে অ্যালিগেশন লাগাচ্ছিল তাদের মাই টিভিও নাকি তখন নিউজ কভারেজ করছিল শুধু ওই শেখ হাসিনার দিক দিয়েই। এর জন্য তাদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশি পাবলিকরা প্রচুর খেপেছিল, তার জন্যই তো তাদের অফিস ভাঙচুর করে। তাছাড়া বাংলাদেশে যেরকম অবস্থা হয়েছিল তখন বেশিরভাগ কিন্তু ইনফ্লুয়েন্সাররা না এপারে ছিল না ওপারে ছিল, তারা কিন্তু মিডিলেই ছিল। যেমন ধরো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, যেমন আইপিএল খেলা হলে যখন ফাইনাল আসে কিছু লোক থাকে সে সারা জীবন খেলা দেখে না কিন্তু একটা টিমকে একটু ভালোবাসে। যেমন ধরো কেকেআর আর এমআই এর বিরুদ্ধে খেলা হচ্ছে, একজন কেকেআর কে একটু ভালোবাসে, এমআই কে একটু কম ভালোবাসে, কিন্তু খেলার সময় তিনি কিন্তু নিউট্রাল থাকবে, যে তিনি বলবেন আমি কোনো দলে নেই কোনো দলে নেই, কিন্তু যখন যেই দল জিতবে তিনি পাল্টি খেয়ে ঠিক সেই দলেই চলে যাবে। ঠিক সেরকমই অবস্থা হয়েছিল এই বাংলাদেশে ইনফ্লুয়েন্সারদের। যখন শেখ হাসিনা পালিয়ে যায় তখন তারা মাঠে নামে এবং ছাত্রদের সাথে যোগ দেয়। দেখুন কিভাবে সে ভয় লুকিয়ে আছে। এরপর যখন জয় সুনিশ্চিত হলো তখনই সে সালমানের সাথে গিয়ে
ব্যাপারটা যদি বিস্তারিতভাবে জানতে চাও তাহলে তাসিন হাসানের একটা ভিডিও আছে রাজাকার 2.0, এই ভিডিওটা 4 মিনিট 41 সেকেন্ড থেকে 9 মিনিট পর্যন্ত দেখে নাও, মানে এই পোর্শনটা দেখে নাও, তাহলেই বুঝে যাবে তাদের মধ্যে কি হয়েছিল। এবার যদি আমরা সেই পয়েন্টে আসি যে কেন তিনি ভিডিও করা ছেড়ে দিল, দেখো এখন তাদের যা পরিস্থিতি, এই তৈতা আফ্রিদির পক্ষে কিন্তু ভিডিও বানানো সম্ভব নয়। মানে তিনি যেই ধরনের ভিডিওগুলো বানায়, ব্লগিং ভিডিও, কোনো স্থানে গিয়ে সেখানে প্রেজেন্ট থেকেই কিন্তু তার ভিডিওটা বানাতে হয়, কিন্তু এখন বাইরে বেরিয়ে তার কিন্তু ভিডিও বানানো সম্ভব নয়, কারণ তার অনেক সিকিউরিটির প্রবলেম আছে। যে পাবলিকের চোখে হিরো ছিল সে কিন্তু এখন আর হিরো নেই, সে কিন্তু এখন ভিজে বিড়াল হয়ে গেছে, তাই তিনি হয়তো বাইরে বেরিয়ে আর ভিডিও করতে পারবে না, এবং এর জন্য তিনি কিন্তু তাদের মাই টিভির কাজই সামলাচ্ছে। রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে তিনি একটা মেয়েকে বিবাহ করেছে, তিনি একজন টিকটকার রামিসা আলসিরা, কিছু বছর ধরে তিনি তার সাথে প্রেম করত এবং রিসেন্ট টাইমে তিনি তাকে বিবাহ করেছে। এইভাবেই চলছে তার বর্তমান জীবন। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তৈতা আফ্রিদির এই সোশ্যাল মিডিয়ার বিদায় নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।